আওয়ামী লীগের অধীনে সব ভোটই ছিল ডামি। মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আদালতে বললেন সাবেক সিইসি আউয়াল। রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিনের রিমান্ড শেষ, মিলেছে 30 জনের সম্পৃক্ততা। মতামত না নেয় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের খবরে স্বস্তি প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের। রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বিএনপির বৈঠক। ইসির সম্পূর্ণ স্বাধীনতায় জোর সালাউদ্দিনের। বিতর্কিত নির্বাচনের দায় এড়াতে পারে না গণমাধ্যম। গোয়েন্দা বাহিনী দিয়ে চাপে রাখার অভিযোগ। স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ আইন উপদেষ্টার। অনেক সহজ কোশ্চেন হইছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে। বন্দুকের গুলি মিস যাবে, আমার A+ মিস যাবে না। এইচএসসি ও সমমান পরীক্ষায় বসলো 12.5 লাখ শিক্ষার্থী। করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে বিশেষ তৎপরতা। প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থান উপদেষ্টার। সময় সংবাদে সঙ্গে আছে আমি মাকসুম আলম খান। আওয়ামী লীগের অধীনে সব ভোটই ছিল ডামি। মৌলিক সংস্কার ছাড়া হাজার বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। নির্বাচনে অনিয়ম ও রাষ্ট্রদ্রোহিতার মামলার শুনানিতে আদালতকে এই কথা বলেছেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। শেখ হাসিনার ক্ষমতার লোভের সামনে নিরুপায় ছিলেন বলেও জানান তিনি। শুনানি শেষে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। এক সময়ের জেলা জজ, সবশেষে প্রধান নির্বাচন কমিশনার। বিতর্কিত নির্বাচন ও রাষ্ট্রদ্রোহিতার মামলায় হাতে হাত করা নিয়ে দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। বিচার কাজের প্রায় 40 মিনিট স্বাভাবিকভাবেই দাঁড়িয়েছিলেন সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল। বিচারকের কাছে অকপটে স্বীকার করেন ডামি নির্বাচনের কথা। এর পরিপ্রেক্ষিতে বিচারক তাকে জিজ্ঞেস করেন, সব জেনেও কেন জনগণের সামনে তা তুলে না ধরে দায়িত্বে বহাল ছিলেন। উত্তরে বলেন, রাজনৈতিক বন্দোবস্তের অভাব ও শেখ হাসিনার ক্ষমতার লোভের সামনে নিরুপায় ছিলেন তিনি। মৌলিক সংস্কার না হলে দেশে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। সে স্বীকার করেছে যে ওই নির্বাচনটা দামি নির্বাচন ছিল। এই নির্বাচনের দায় সে সরকারের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সে শপথ নিয়ে সেখানে প্রধান নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছিল। অতএব সে অন্য কারোর উপরে দায় দেওয়ার তার কোনো রকমের সুযোগ নাই। এ সময় তার বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ও উপস্থিত আইনজীবীরা। তারা বলেন, নিজের নিষ্ক্রিয়তাকে ঢাকতে দায় চাপিয়ে সাজা থেকে বাঁচার চেষ্টা করছেন কাজী হাবিবুল আউয়াল। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলেন, শেখ হাসিনার সঙ্গে আতাত করে দ্বাদশ জাতীয় নির্বাচনে 1 ঘন্টার মধ্যে 27% ভোটকে 40% দেখিয়েছিলেন তিনি। মাঠ পর্যায়ে দায়িত্বরতদের ঘুষ দেওয়ার অভিযোগও তোলেন। নির্বাচনের সময় প্রত্যেকটা ইনকোয়ারি যারা হয়, বিচারকদের দিয়ে ইনকোয়ারি করা হয়, কমিটি করা হয়, সেখানে 20,000 25,000 করে দেওয়া হতো। কিন্তু প্রত্যেককে আপনি 5 লক্ষ টাকা করে আপনারা তাদেরকে রিমুনারেশন দিয়েছেন। এইটা কেন দিয়েছেন, এটা সদুত্তর উনি দিতে পারেন নাই এবং উনি বলছেন এটা আমি জানি না। তদন্ত কর্মকর্তার 10 দিনের রিমান্ড আবেদনকে বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় খারিজের আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। তা নাকচ করে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। এমনটা জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপারেও ইইউ অর্থায়ন করতে আগ্রহী। এদিকে দলটির আরেক নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশন স্বাধীন রাখার ওপরও জোর দিয়েছেন তিনি। বাংলাদেশের উন্নয়ন সহযোগী হওয়ার প্রস্তাব ও আগামী নির্বাচন সহ নানা বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠকে নেতৃত্ব দেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে সংবাদ সম্মেলনে আমির খসরু জানান, জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে ইউরোপীয় ইউনিয়ন। তারা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের খবরে স্বস্তি প্রকাশ করেছে। বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠায় ইইউ অর্থায়ন করতে চায় বলেও জানান আমির খসরু। নির্বাচনে ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে, এই জন্য সবার তো একটা স্বস্তি আছে, সন্তুষ্টি আছে। এবং বিচার বিভাগে যে সেক্রেটারিয়েট করার যে কথাগুলো আলাপে আসছে, যেটা তো বিএনপির আমরা নিজেরাই প্রপোজাল দিয়েছি, এই বিষয়টা তারাও সমর্থন করে এবং
তারা এই ব্যাপারে ফান্ডিং করতেও রাজি আছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন যুগপৎ আন্দোলনের শরিক ও গণতন্ত্র মঞ্চের নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকতে হবে। নির্বাচন কমিশনকেও সম্পূর্ণ স্বাধীন থাকতে হবে, যাতে আবার স্বৈরাচার প্রতিষ্ঠা না পায়। নির্বাচনকালীন সময়ে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বহাল থাকতে হবে। কেয়ারটেকার সরকার ব্যবস্থার মধ্য দিয়ে যদি সত্যিকার স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করতে পারে, এখানেই কিন্তু স্বৈরাচারের উৎপত্তিটা বন্ধ হয়ে যায়। ফ্যাসিবাদের উত্থান ঠেকাতেই এক ব্যক্তির 10 বছরের বেশি প্রধানমন্ত্রীর দায়িত্বে না থাকার ব্যাপারে প্রস্তাব করেছে বিএনপি। এমনটা জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করা গেলে স্বৈরাচারের উত্থান বাধাগ্রস্ত। 10 বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না। এখানেই স্বৈরাচারকে রুখে দেওয়া হলো, এখানেই ফ্যাসিবাদের উৎপত্তি বন্ধ করে দেওয়া হলো। রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করানো হবে। তার জন্য কি করতে হবে? 1 নম্বর, বিচার বিভাগের কমপ্লিট স্বাধীনতা আমাদেরকে নিশ্চিত করতে হবে। সংস্কার কমিশনে নির্বাহী বিভাগকে দুর্বল করার চেষ্টা দেখা যাচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। প্রবণতা দেখা যাচ্ছে সংস্কার কমিশনের। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান নেতারা। সুষ্ঠু নির্বাচন না হলে ফ্যাসিবাদী শক্তি ফিরে আসার শঙ্কাও প্রকাশ করেন তারা। প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে দলটির মহাসচিব ইউনুস আহমেদ অভিযোগ করেন, আসন্ন মহুয়া সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন স্থানে প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আগামী 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ হওয়ার কথা। বড় দাবি হলো রাষ্ট্র সংস্কার। আমরা বলেছি নির্বাচন যেদিনই হোক তার আগে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার হতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষেই একটা সুষ্ঠু নিরপেক্ষ ক্রেডিবল একটা নির্বাচন হতে হবে। তার আগে আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন হাতে পেয়েছে প্রসিকিউশন। হত্যায় তৎকালীন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ 30 জনের সম্পৃক্ততা মিলেছে। প্রসিকিউশন জানায়, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়েছিল। রোববার এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে। জানুয়ারি শহীদ আবু সাঈদের পরিবারের পক্ষ থেকে 25 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা হয়। তদন্ত শেষে গত মঙ্গলবার প্রসিকিউশনে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় 30 জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। অভিযুক্ত করা হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামানকেও। এর মধ্যে কারাগারে আছেন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, সাবেক প্রক্টর শরীফুল ইসলাম এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। তদন্ত প্রতিবেদন অনুযায়ী 30 জনের বিরুদ্ধে ওনারা প্রতিবেদন দাখিল করেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করে এই রিপোর্টটা তৈরি করেছেন। তদন্ত প্রতিবেদনে স্পষ্ট বলা হয়েছে, নিরস্ত্র আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যেই গুলি করা হয়। রোববার দাখিল করা হবে আনুষ্ঠানিক অভিযোগ। সাক্ষ্য প্রমাণে সেই নির্মমতার চিত্র উঠে আসবে আদালতের কাঠগড়ায়। বুক চিতিয়ে দাঁড়িয়েছিল, সে কাউকে আক্রমণ করেনি এবং কারা গুলি করেছে সেটাও আপনারা দেখেছেন, কোথা থেকে গুলি হয়েছে সেটাও দেখেছেন এবং যারা গুলি করেছে তারা আসামি। 2 জন তাকে গুলি করেছে সরাসরি, তাদের কথা বলা হয়েছে। আর আদেশদাতাকে এটা আমরা আগে বলেছি আপনাদের। আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক। 16 জুলাই শহীদ আবু সাঈদ দিবস পালনের ঘোষণা দিয়েছে সরকার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রংপুরে আবু সাঈদ হত্যা মামলার তদন্তে মতামত না নেয়ায় বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন তারা। এ সময় নানা স্লোগান দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ হত্যা মামলার সঠিক তদন্ত হয়নি, তাই সঠিক তদন্ত করে প্রকৃত আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। আবু সাঈদ কিভাবে মারা গেছে তাদের সতীর্থদের কাছে শুনতে হবে। এখন আবু সাঈদ মারা গেছে পুলিশের গুলিতে, সে দায়ভার পুলিশ প্রশাসনকে না দিয়ে সমস্ত দায়ভার হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিচ্ছে। আবু সাঈদ ভাই শহীদ হওয়ার পর আমাদের যে সাবেক প্রক্টর ছিল জনাব শরীফুল ইসলাম স্যার, তাকে শুধুমাত্র তদন্তের স্বার্থে গ্রেফতার করা হয়েছিল। তৎকালীন প্রশাসনের প্রক্টর হিসেবে দায় থাকতে পারে, কিন্তু তিনি আবু সাঈদ হত্যার মূল ইন্ধনদাতা নন। মূল যে আসামি যারা আছে তাদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারিনি। বিতর্কিত নির্বাচনের দায় গণমাধ্যম এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগের আমলে গোয়েন্দা বাহিনী দিয়ে গণমাধ্যম কর্মীদের চাপে রাখা হতো বলে অভিযোগ করেন প্রেস সচিব শফিকুল আলম। রাজধানীতে এক সংলাপে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার তাগিদ দেন আইন উপদেষ্টা। বৃহস্পতিবার সকালে রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের সুরক্ষা ও অভিযোগ নিষ্পত্তির আইনি কাঠামো পর্যালোচনা শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের উপদেষ্টা, সচিব ও সুশীল সমাজের প্রতিনিধিরা। নাগরিক প্রতিনিধিরা বলেন, গত 15 থেকে 16 বছরে সাংবাদিকতায় যে কালচার তৈরি হয়েছে সেটা অল্প সময়ে কাটিয়ে ওঠা যাবে না। শুধু বললাম যে একটা মিডিয়ার দুটা মালিক হতে পারবে না, তিনটা মালিক হতে পারবে না, বরং যে কোনো মিডিয়া আসলে প্রথম প্রশ্নটা করা হয় তার মালিক এটা কারা আনছে, এটা পয়সা লাগবে না, এটা পয়সার অবস্থা। সুতরাং এই জায়গাটাতে সংস্কারের স্তরটা কোথায় হতে পারে, কোন পত্রিকা সেটাকে কমিউনিকেট করে দেয়, আর যদি নিজস্ব কতগুলো মতবাদ দৃষ্টিভঙ্গি থাকে তার তো প্রতিফলন সেই জায়গা থেকে। সাংবাদিকদের সুরক্ষা দরকার, সাংবাদিকদের আর্থিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং যদি আমরা সাংবাদিকতার প্রতিষ্ঠান করতে চাই, আইন বদলানো যায়, সংস্কৃতি বদলানো না বদলালে শুধু আইন বদলালে কিন্তু হবে না। সাংবাদিকরা সত্যিকার অর্থে যদি সাংবাদিকতা চর্চা করেন তাহলে সরকার কি বললো কি করলো সেটাকে তোয়াক্কা না করে তার সাংবাদিকতাই করতে হবে। গণমাধ্যমে যে অরাজকতা বৃদ্ধি হয়েছে এবং সেখানে ঘটেছে এর প্রভাব কিন্তু গণমাধ্যম যদি সেই ভূমিকা পালন করতো তার সঙ্গে নির্বাচনগুলো বহুলাংশে প্রতিহত করা যেত। অনুষ্ঠানে অংশ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকারের অবস্থান তুলে ধরেন। তারাও মনে করেন, মুক্ত গণমাধ্যম নিশ্চিতে সাংবাদিকদের ভূমিকায় সবচেয়ে বেশি। যেগুলো এজেন্সি যা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করার কথা ছিল তারা অযাচিতভাবে সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ করতেন, ডিজিএফআই করতেন, ডিবি করতেন। তা আমরা এই কাজটা তো করছি না। আমরা সত্যি সত্যি ফ্রিডম অফ প্রেসে বিশ্বাস করি এবং সেটা ফলো করার চেষ্টা করি। একটা ইউনিয়ন করে সুষ্ঠু অবাধ নির্বাচন করে একটা প্রেস ক্লাব করেন, সবাই নিজের আগে ঐক্যবদ্ধ হন। আমরা এরশাদ বিরোধী আন্দোলনের সময় রাজপথে ছিলাম, সাংবাদিকদের সাথে ছিলাম, এই প্রেস ক্লাব থেকে নিচে দেখেছি সাংবাদিকদের ঐক্যের কত বড় শক্তি থাকে। এ সময় সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলার বিষয়েও কথা বলেন আসিফ নজরুল। এই দেশে সমস্ত শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে, সেই তুলনায় সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হয়েছে সেটা পার্সপেক্টিভ দেখলে অস্বাভাবিক না, অনাকাঙ্ক্ষিত কিন্তু অস্বাভাবিক না। বিভিন্ন অভিযোগে 266 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে জানিয়ে আইন উপদেষ্টা বলেন, গ্রেফতার করা হয়েছে 15 জনকে। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। এনবিআর চেয়ারম্যানকে অপসারণে ঐক্য পরিষদের আলটিমেটাম, শুক্রবারের মধ্যে দাবি পূরণ না হলে শনিবার থেকে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা। শুরু হলো চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার 11টি বোর্ডে অংশ নিলেন 12,51,000 শিক্ষার্থী। পরীক্ষা শেষে প্রশ্নের মান এবং পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে প্রশ্ন ফাঁস ঠেকাতে সরকারের কঠোর অবস্থানের কথা জানান শিক্ষা উপদেষ্টা। খানিকটা পরেই বসতে হবে জীবনের দ্বিতীয় পাবলিক পরীক্ষায়, তাই শেষ মুহূর্তে নিজের প্রস্তুতি ছালিয়ে নেওয়ার চেষ্টায় শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সারা দেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নেন এইচএসসি ও সমমানের পরীক্ষায়। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা বোর্ডে। আগে ভাগে পৌঁছে কেন্দ্রের সামনে অপেক্ষা শেষে সকাল 9টায় মাস্ক পরে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা। প্রথম দিনে বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষে প্রশ্নের মান ও পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। এমসিকিউটা একটু হার্ড হয়েছে, কিন্তু প্রশ্নটা লিখিত যেটা সেটা একটু সহজ হয়েছে। প্রশ্ন অনেক সহজ হয়েছে, এমসিকিউটা জানি না, বাট সিকিউ অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা যতটা ভাবছিলাম যে হার্ড হবে অতটা হার্ড হয় নাই, বেশ ইজি আসছে। প্রিপারেশন ভালো ছিল, সব মিলে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। রিটেন পার্টটা অনেক ভালো হয়েছে, সব কমন পড়ছে আলহামদুলিল্লাহ। 11টা প্রশ্নের মধ্যে 10টাই কমন পড়ছে। এমসিকিউটা একটু হার্ড হয়েছিল, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এক্সাম। এদিকে নিষেধাজ্ঞা থাকলেও কেন্দ্রের সামনে ছিল অভিভাবকদের চিরাচরিত জটলা। আর ডেঙ্গুর প্রকোপের মধ্যেই অনেক কেন্দ্রের আশেপাশে আবদ্ধ খাল ও ময়লার ভাগাড় সহ পরিবেশ নিয়ে অসন্তুষ্ট অভিভাবকরা। ডেঙ্গুর পুরা কারখানা, আমি তো ভয়ে আছি যে বাচ্চা ডেঙ্গু হবে কিনা। রাস্তাঘাট সম্পূর্ণ ময়লার গাড়ি দিয়ে ভর্তি, এখানে দুর্গন্ধে বাচ্চারা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার। বলেন, প্রশ্ন ফাঁস সহ সব অপচেষ্টা ঠেকাতে সতর্ক অবস্থানে আছে সরকার। থ্রেট তো সবসময়ই থাকে, দুষ্ট চক্র তো সবসময় তারা চেষ্টা করবে এগুলো করতে, কিন্তু যেভাবে আমরা এসএসসিটা সামলেছি আশা করি এগুলো আমরা সামলাতে পারবো। আগামী 10 আগস্ট শেষ হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এইচএসসি পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফলের পাশাপাশি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আত্মনিয়োগ করতে চান আজকের এইচএসসি পরীক্ষার্থীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এইচএসসিতে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিলেন ঢাকা বোর্ডে আর কম বরিশালে। সকালে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তারা। অনিয়ম নজরদারিতে কেন্দ্রের আশপাশে ছিল একাধিক দল। প্রস্তুতি বিবেচনায় প্রশ্নপত্র নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থীরা। সকাল 10টা থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও 8:30 থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। প্রবেশপত্র ও প্রয়োজনীয় উপকরণ নিয়ে কেন্দ্রের ভেতরে প্রবেশের আগে শিক্ষার্থীদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করেন স্বেচ্ছাসেবকরা। বৃহস্পতিবার প্রথম দিনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্রের পরীক্ষা। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন ঢাকা বোর্ডে 2,91,241 জন, আর সবচেয়ে কম বরিশাল বোর্ডে 61,025 জন। প্রথম দিনের পরীক্ষা শেষে শিক্ষার্থীদের অনেকে জানালেন প্রস্তুতি অনুযায়ী প্রশ্নপত্র নিয়ে সন্তুষ্ট তারা। কেউ কেউ জানিয়েছেন অসন্তোষের কথাও। কিছু প্রবলেমের জন্য প্রিপারেশন খারাপ ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। পরীক্ষা হয়েছে, ভালো হয়েছে, শুধু এমসিকিউগুলো একটু কনফিউজিং ছিল, সম্পূর্ণ ভালোভাবে আনসার করতে পারছি। এবার প্রশ্ন অনেক সহজ হয়েছে, আর সবগুলো সিকিউ লিখতে পারছি। যা প্রত্যাশা করছি তাই আসছে বা কমন পড়ছে। প্রশ্ন প্যাটার্নটা আমি মনে করি বিগত সাল থেকে এবার একটু ডিফিকাল্ট টাইপের হয়েছে। নকলমুক্ত পরীক্ষা গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের আশপাশে দায়িত্ব পালন করে একাধিক নজরদারি দল। পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য নেওয়া হয় সব ধরনের ব্যবস্থা। এবার প্রশ্ন ফাঁসের ব্যাপারে আমরা খুবই সচেতন। সরকারি বিভিন্ন তরফ থেকে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা, কোনো গুজবও ছড়ায়নি। এছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে প্রতিটি কেন্দ্রেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। প্রবেশপত্র না পাওয়ায় জামালপুরে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি 17 শিক্ষার্থী। এই ঘটনার পর কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে গেছে কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা। শিক্ষার্থীরা জানান, পৌর এলাকার প্রশান্তি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ইসলামপুরের সভারচর কলেজ থেকে রেজিস্ট্রেশন করিয়ে এইচএসসি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। এবারও 17 শিক্ষার্থীকে ওই কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করানো হয়, কিন্তু পরীক্ষা শুরু হলেও ওই শিক্ষার্থীদের প্রবেশপত্র দিতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। শিক্ষার্থীরা পরীক্ষা না দিতে পেরে কলেজটির সামনে অবস্থান নেয়। পরে কলেজের সাইনবোর্ড খুলে গেটে তালা ঝুলিয়ে আত্মগোপনে চলে যায় কলেজ অধ্যক্ষ সহ সংশ্লিষ্টরা।
আমরা 4-5 দিন যাবত ঘুরতেছি, আমাদের 19-20 তারিখে দেওয়ার কথা ছিল কিন্তু দেয় নাই। আমার কাছ থেকে ফর্ম ফিল আপের জন্য 7,000 টাকা, রেজিস্ট্রেশনের জন্য 3,000 টাকা নিছে। আমাদের ফর্ম ফিল আপের টাকা নেওয়া হলেও এগুলো কমপ্লিট হয় নাই, এর জন্য আমরা অ্যাডমিট বা রেজিস্ট্রেশন কার্ড হাতে পাই নাই। পরীক্ষার্থীরা যদি তাদের কোনো রেজিস্ট্রেশন কার্ড, ফর্ম ফিল আপের বিষয়গুলো, এই ডকুমেন্টগুলো যদি নিয়ে এসে আমাদের কাছে লিখিত আবেদন করে, সেটা আমরা পরবর্তী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটাতে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। দেখছেন পরপর 3 বছর হাজি নিতে না পারায় 415টি হজ এজেন্সির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব AKM আফতাব হোসেন প্রামাণিক। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চলতি বছর হজ ব্যবস্থাপনা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই কথা জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সভায় অংশ নেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালেদ হোসেন সহ হজ সংশ্লিষ্টরা। এই সময় প্রধান উপদেষ্টা চলতি বছর হজ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সবাইকে অভিনন্দন জানান। আগামী বছর যাতে হজ আরও সুন্দর ও সুষ্ঠু হয় সেজন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী বছর হজ ব্যবস্থাপনার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং 10 জুলাই বাংলাদেশিদের জন্য হজ কোটা ঘোষণা করা হবে বলে প্রধান উপদেষ্টাকে এ সময় অবগত করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালেদ হোসেন। ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানে অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের মামলায় রাজুকের সাবেক ও বর্তমান 23 কর্মকর্তাকে আগামী 29 এবং 30 জুন তলব করেছে দুদক। সংস্থাটির উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত চিঠি রাজুক চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। ওই 23 কর্মকর্তার মধ্যে আছেন রাজুকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও পরিচালক আব্দুর রহমান ভুইয়া। এর আগে টিউলিপ সিদ্দিক ও রাজুক সংশ্লিষ্ট সাবেক 9 কর্মকর্তাকে ডাকা হলেও কেউ সাড়া দেননি। নিরাময় কেন্দ্র নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদক দ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে বক্তব্য দেন উপদেষ্টা। বলেন, মাদক পাচারে নারী ও শিশুকে ব্যবহার করা হচ্ছে। প্রতিটি জেলা ও উপজেলায় মাদক বিরোধী প্রচার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে উপদেষ্টা আরও বলেন, মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে নিরাময় কেন্দ্র পরিচালনা করতে হবে। মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। আমাদের দেশের মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এই গহীন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের মধ্যে অপরাধ প্রবণতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি তাদের একটি উল্লেখযোগ্য অংশ মাদকাসক্ত হয়ে পড়েছে। মাদকাসক্তদের জন্য বিভাগীয় পর্যায়ে পৃথক কারাগারের নির্মাণের পরিকল্পনা এই সরকারের রয়েছে। মেহেরপুর খাগড়াছড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 17 জনকে পুশ ইন করেছে ভারত। ভোরে মেহেরপুরের গাংনী উপজেলার খাসমহল সীমান্ত দিয়ে নারী ও শিশু সহ 8 জনকে বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তাদের মধ্যে 3 জনের বাড়ি জামালপুরে, বাকিরা ময়মনসিংহ, খুলনা ও নড়াইলের বাসিন্দা। এদিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার শান্তিপুর সীমান্ত দিয়ে জোর করে পাঠানো হয় নারী ও শিশু সহ 9 জনকে। পরে বিজিবি তাদের উদ্ধার করে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখে। শুক্রবারের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণের আলটিমেটাম দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবি পূরণ না হলে শনিবার থেকে আমদানি রফতানি সহ সমস্ত কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে কলম বিরতি পালন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানান জোটের নেতারা। একই সঙ্গে 28 জুন মার্চ ফর এনবিআর কর্মসূচির ডাক দেন পরিষদের নেতারা। বলেন, অর্থ উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসার আহ্বান জানালে তা ইতিবাচক হিসেবে নেওয়া হবে। এছাড়া তাদের কর্মসূচির কারণে বিদেশগামী যাত্রীদের সেবায় কোনো ব্যাঘাত ঘটবে না। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে সারা দেশের ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে।
জ্বালানি ঘাটতির কারণে রফতানিমুখী শিল্প কারখানাগুলো চরম সংকটের মধ্যে আছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। পরিস্থিতি উত্তরণে এলএনজি আমদানি বাড়ানোর পরামর্শ তাদের। পাশাপাশি সিস্টেম লসের বোঝা ব্যবসায়ীদের উপর না চাপিয়ে অভ্যন্তরীণ গ্যাস অনুসন্ধান ও উত্তোলন বাড়ানোর দাবি জানিয়েছেন তারা। জ্বালানি সংকট নিরসনের রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী ইশতেহারে দীর্ঘমেয়াদী কৌশল তুলে ধরার আহ্বান জানিয়েছে সিপিডি। শিল্প খাতে জ্বালানি সংকটের কারণে উৎপাদন যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বাড়ছে পণ্য তৈরির খরচও। এতে কমছে প্রতিযোগিতা সক্ষমতা। অন্যদিকে বেড়েই চলেছে জ্বালানি খাতে ভর্তুকির পরিমাণ। চলতি অর্থ বছরে যা ৬৮,০০০ কোটি টাকা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীরা জানাচ্ছেন, কারখানাগুলো তীব্র জ্বালানি সংকটে ভুগছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত আলোচনায় এলএনজি আমদানি বাড়ানোর দাবি জানান তারা। Internal gas supply is mainly dependent on a single well, that is Bibiana. কোনো কারণে যদি ফেল করে বা ওরা ওভারহোলিং এ যায়, তাহলে কিন্তু বাংলাদেশে এনার্জি সিকিউরিটি বলে কোনো কথা নাই। হোয়াট ইজ দ্য কন্টিনজেন্সি প্ল্যান হিয়ার? ইজ ইট রিজেম্বলড ইন দ্য বাজেট? শর্ট টার্ম প্ল্যানে এলএনজি ছাড়া কোনো গতি নেই। পাওয়ার সেক্টরে গ্যাসে অথবা ইলেকট্রিসিটিতে এক ধরনের ইনডিরেক্ট সাবসিডি দিয়ে, স্পেশাল প্রাইস দিয়ে আমাদেরকে সাপোর্ট করা, যাতে আমরা কম্পিটিটিভ থাকতে পারি কম্পেয়ার টু আওয়ার কম্পিটিটরস লাইক ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান। আলোচনায় বলা হয় ২০৩০ সাল নাগাদ মোট চাহিদার ৭৫% সরবরাহ হতে পারে এলএনজি থেকে। সাশ্রয়ী মূল্যে জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদী কৌশল কি হবে তা সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে থাকা উচিত বলে মনে করে সিপিডি। আর জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, সরকার পরিবর্তনের পরও এ খাত দখল করে আছে ফ্যাসিস্টরা। আগামীতে ইলেকশন হলে ইলেকশন ম্যানিফেস্টোর ভিতরেও আমাদের যে জিনিসগুলো আনা দরকার জ্বালানি রূপান্তরের জন্য, সেই জায়গাগুলোরও যদি বিষয় বা বিশ্লেষণগুলো আমরা পাই, সেটাও আমাদের জন্য একটা পাওনা হতে পারে। প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান ফ্যাসিস্টের চরিত্র অবলম্বন করেছে। মানুষের কথা তাদের শোনার দরকার মনে করেনি। এটা শিখছে 15 বছরে। ফ্যাসিস্ট সরকার পতন হয়ে গেছে, কিন্তু এদের পতন হয়নি। সরকারের দিক থেকে নবায়নযোগ্য জ্বালানির উপর নির্ভরতা বাড়ানোর পরিকল্পনা আসলেও নতুন বাজেটে সৌরবিদ্যুৎ প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আলোচকরা। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। আমাদের যে রিসোর্সগুলো দরকার হবে তা আমাদের অ্যাভেইলেবল থাকবে এবং 2 সপ্তাহ ধরে ভোক্তাকে বেশি দামে চাল কিনতে হলেও এর যৌক্তিক কারণ খুঁজে পাচ্ছেন না খোদ বিক্রেতারাও। বরাবরের মতোই তাদের অভিযোগের তীর মিলারদের দিকে। যদিও চাল কল মালিকদের দাবি অসাধু মজুতদাররা বাড়িয়েছেন ধানের দাম, তবে ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধিকে অসাধু ব্যবসায়ীদের কারসাজি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। ভোক্তাকে স্বস্তি দিতে আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ভোক্তার ডিজি। দাম বাড়ছে, খাবো এখন আমরা কোনটা? ঈদ পার করে এসেই এরকম একটা ধাক্কা, জবাবদিহি করতে হয় না কারো কাছে, যে জন্য এইভাবে বাড়তি নিতে পারতেছে। ক্রেতাদের এমন আক্ষেপের কারণ, ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করে বাড়তি দামে কিনতে হচ্ছে চাল। বাজার ঘুরে জানা গেল 2 সপ্তাহে প্রতি কেজি মোটা চালে 2 থেকে 3 টাকা আর সরু চালে 7 থেকে 8 টাকা বেড়েছে দাম। বিক্রেতাদের দাবি, বেশি দামে কিনেছেন তাই বিক্রিও করছেন বেশিতে। ঈদের আগে এবং ঈদের পরে 400 টাকা প্রতি বস্তা। তো আমরা বেশি দিয়ে কিনে এলে তো কম দিয়ে বিক্রি করতে পারবো না। হঠাৎ করে চালের দাম ঊর্ধ্বমুখী হলেও বিক্রেতারাই বলছেন বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই, বাড়েনি চাহিদাও। পরিবহন ব্যয় বা শ্রমিকের মজুরি বাড়ার তথ্যও নেই তাদের কাছে। ঈদের পরে আঁকলাম যে 8 থেকে 10 টাকা বাইরে গেলাম, আমরা তো অবাক, বুঝছেন নি? এরকম বার কথা না। এই বছর তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর চালগুলো উঠছে, কোনো বন্যা ছিল না, অন্য কোনো সমস্যা ছিল না, তো ওই দিক থেকে এখন বাড়ার কারণ কি? ঠিক কত টাকা খরচ বেড়েছে সেই তথ্য বিক্রেতারা জানাতে না পারলেও কেজিতে 8 টাকা পর্যন্ত বেশি দামে কেন চাল কিনতে হচ্ছে ভোক্তাকে, এমন প্রশ্নের উত্তরে মিল মালিকদের দাবি, হঠাৎ করে ধানের দাম বৃদ্ধির মাসুল গুনতে হচ্ছে চালের বাজারের ভোক্তাদের। স্টক বিজনেসের নাম করে বিভিন্ন পেশার মানুষ, শুধু ধানের কথা বলবো না, ধান, গম, সরিষা ভুট্টা কিনে রেখে দিচ্ছে। তাতে বাজার ব্যবস্থাপনার যে একটা চেইন থাকে, এটা মিলারদের কাছে আর থাকে না। আমরা তাদের কাছ থেকে ধান কিনতে বাধ্য হচ্ছি। এই অবস্থায় ভোক্তাকে স্বস্তি দিতে সরকারি তদারকি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। চালকল মালিক, বড় ব্যবসায়ী এবং কর্পোরেট হাউসের মালিক, তারা এবং তাদের সংঘাত যারা আছে সবাই এর সঙ্গে জড়িত। সরকার পর্যাপ্ত পরিমাণে মনিটরিং ব্যবস্থাটাকে জোরদার করতে পারে, তাহলে সম্ভবত মজুতটা কমিয়ে আসবে এবং বাজারে চালের সরবরাহ বৃদ্ধি। ধান চালের বাজার অস্থিতিশীল করার প্রমাণ পেলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। যে সমস্ত জায়গায় চাল কল আছে, তারা খাদ্য অধিদপ্তরের কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা, অন্যান্য পাইকারি, খুচরা, সাপ্লায়ার এবং
কেউ ব্যবস্থা নিতে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। ইতিমধ্যেই চাল উৎপাদন এলাকাগুলোতে তদারকির কাজ শুরু হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। তার সাথে ভোক্তা অধিকার। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে কথা বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আজকে দিনের মধ্যে 26 জন পাকিস্তানের সীমানার মধ্যে পৌঁছবে এবং সেখান থেকে পাকিস্তান সরকার তাদেরকে করাচি পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, সেখান থেকে তারা বাইরে আর ফিরে আসতে পারবে। এই হলো সিচুয়েশন। টার্কির মাধ্যমে কিছু করা যায় কিনা আমরা সেটাও চিন্তা করছি, তবে যেহেতু এখন যুদ্ধবিরতি চলছে এবং মনে হচ্ছে না যে ঝট করে আবার শুরু হবে, কাজেই যারা আমি অন্তত 1-2 জনের কথা জানি যাদের ব্যাপারে বিকল্প ব্যবস্থা করা হচ্ছিল তারা নিজে থেকে এখন বলেছে তারা আসতে চায় না। ইনফ্যাক্ট যখন যুদ্ধ চলছিল তখনও কিন্তু আমাদের মিশন অনেকের সাথে যোগাযোগ করছে যারা একটু দূরে ছিল, তারা আগ্রহী ছিল না আসতে, কারণ তারা তাদের এখানে যে প্রশ্ন আছে এবং দেখেছে তারা যেহেতু বিপদ নেই কাজে তারা আসতে চায়নি। আমার মনে হয় এটা নিয়ে আর তেমন কোনো সমস্যা হবে না, যদি অল্প কিছু মানুষ আরও আসতে চায় সেটা জন্য অ্যারেঞ্জমেন্ট করার মতো ব্যবস্থা আমাদের আছে। চীন এবং পাকিস্তানের সঙ্গে কি আমরা নতুন কোনো জোট করছি কিনা এটি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেই বিজ্ঞপ্তি, চীনের বিজ্ঞপ্তি এবং পাকিস্তানের বিজ্ঞপ্তি, তিনটার ভাষা 3 রকম, এটা একটু ক্লিয়ার হতে চাই। দ্বিতীয়ত হচ্ছে ব্রিটেন সফরের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে ব্রিটেনের প্রধানমন্ত্রীর মিটিংটা কেন হলো না প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটেনের, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে দ্বিপাক্ষিক সফর হিসেবে ঘোষণা করেছিল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আমাদেরকে তখনকার ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেছেন। তাই যদি হয় তাহলে ব্রিটেনকে আমরা এটার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিবাদ জানিয়েছি। ধন্যবাদ। প্রথমটাতে আমরা আসলে সেটা হলো যে আসলে কোনো জোট গঠন করছি না আমরা, মূলত উদ্যোগ চীনের এবং এটা একেবারে অফিসিয়াল পর্যায়ে, এটা কোনো রাজনৈতিক কোনো পর্যায়ে না। এটা একটা ওখানে তো একটা আপনারা জানেন একটা এক্সিবিশন হচ্ছিল, সেটার সাইডলাইনে 3 দেশের পররাষ্ট্র সচিব, অতিরিক্ত সচিব পর্যায়ের 3 জন মানুষ বসে আলাপ আলোচনা করছে এবং আলাপ আলোচনা কিন্তু পুরোপুরি ছিল কানেক্টিভিটি, তারপরে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, এগুলি বিষয় নিয়ে। এখানে কোনো ধরনের কোনো ওই আপনার যে জোট গঠন যেটাকে বলছে সেরকম ধরনের কোনো কিছু এটাতে ছিল না। এটা নিতান্তই একটি প্র্যাকটিক্যাল কিছু সুযোগ সুবিধা সৃষ্টির ব্যাপার। আমার মনে হয় না এটাকে এর চেয়ে বেশি আর কোনো গুরুত্ব দেওয়া উচিত। এইভাবেই এটাকে আমাদের দেখতে হবে। সরাসরি ছিলাম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের ব্রিফিংয়ে। যাচ্ছি পরের খবরে। রাজধানীতে দূষণ রোধে ফাঁকা জায়গা, বাসাবাড়ির ছাদে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে পূর্বাচলের হারার বাড়ি চত্বরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবুজায়ন কর্মসূচি উদ্বোধন করেন উপদেষ্টা। বলেন, পরিবেশ ধ্বংস করে আবাসন তৈরির বিষয়টি কোনোভাবেই কাম্য নয়। এ সময় ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ আজিজ বলেন, আগের মতো বিভিন্ন সংস্থার সঙ্গে সিটি কর্পোরেশনের কোনো দ্বন্দ্ব নেই। সরকারি সব সংস্থার সঙ্গে সমন্বয় করে নগর কর্তৃপক্ষ কাজ করছে। প্রতি ফ্লাইটে প্রায় 90 লাখ টাকা লোকসানের কারণে 1 জুলাই থেকেই বন্ধ হচ্ছে বাংলাদেশ বিমানের ঢাকা নারিতা ফ্লাইট। একাধিক রুট পর্যালোচনা করে কোনোভাবে লাভজনক না হওয়ায় পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত নিয়েছে। বৃহস্পতিবার এই কথা জানান বাংলাদেশ বিমানের এমডি ও সিইও মোহাম্মদ শফিকুর রহমান। 2006 সালে প্রথমবার জাপানের নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইট বন্ধ করে বাংলাদেশ বিমান। এরপর 2023 সালের সেপ্টেম্বরে আবারও চালু হয়। তবে রাজনৈতিক বিবেচনায় নেয়া ফ্লাইটটির জন্য প্রতি ফ্লাইটে 90 লাখ টাকা লোকসান গুনছে সংস্থাটি। এর থেকে বেরিয়ে আসতেই আবারও ফ্লাইট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রতিটা ফ্লাইটে খুব বাজেভাবে লস হচ্ছে। ঢাকা থেকে ব্যাংকক দিয়ে যাওয়ার ব্যাপারে আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু জানেন যে ব্যাংকক থেকে কিন্তু অসম্ভব লো ইল্ড সেক্টর, ফলে বোর্ড ফাইনালি ডিসিশন নিয়েছে যে এটাকে আপাতত সাসপেনশন করবে 1 জুলাই থেকে। বৃহস্পতিবার গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়োজিত কর্মশালায় প্রশ্নের জবাবে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, নতুন বিমান কেনার বিষয়ে পর্যালোচনা চলছে, তবে সংকট পুষিয়ে নিতে আপাতত 2টো বিমান ভাড়া করা হবে। যারা লিজ দেয় আমাদেরকে তাদের সাথে নেগোশিয়েট করে তারা ডাইরেক্টলি ওদের সাথে এয়ারলাইন্স হোক এবং লেজার হোক তাদের সাথে আমরা যোগাযোগ করে এবং আমরা এয়ারক্রাফটের জন্য করছি। বোয়িং এবং এয়ারবাস দুজনেই আমাদেরকে এয়ারক্রাফটের অফার দিয়েছে, কিন্তু যেই এয়ারক্রাফটগুলি তারা ডেলিভারি দেওয়ার কথা
সেইগুলি 2031-এর আগে আমরা ডেলিভারি পাবো না। বিগত সরকারের দুর্নীতির অনিয়মের বেড়াজালে আটকে পড়া বিমানকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে নেওয়ার পাশাপাশি জুলাই যোদ্ধাদের অর্ধেক ভাড়ায় ভ্রমণের সুযোগ দেওয়ার কথাও জানানো হয়। এছাড়া নতুন কয়েকটি রুটে ফ্লাইট চালুর পর্যালোচনার কথাও জানায় বাংলাদেশ বিমান। আমাদের বিমানের কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের জয় দাবি খামেনির, জাতির উদ্দেশ্যে ভাষণে নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা, IAEA থেকে বেরিয়ে আসার পথে আরও এক ধাপ এগোলো তেহরান। দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 2 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন 195 জন। বৃহস্পতিবার অধিদপ্তর থেকে জানানো হয়, বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বরিশালে 74 জন। এছাড়া ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে 60, ঢাকা বিভাগে 30, রাজশাহী বিভাগে 18, চট্টগ্রামে 8, সিলেটে 3 এবং ময়মনসিংহ বিভাগে 2 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এবছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 38 জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন 9065 জন। নতুন করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে মারা গেছেন 6 জন, আক্রান্তের সংখ্যাও 100 ছাড়িয়েছে। রোগীর চাপ সামলাতে জেনারেল হাসপাতালে খোলা হয়েছে 20 শয্যার আইসোলেশন সেন্টার, দেয়া হচ্ছে টিকাও। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। করোনার সংক্রমণ ঠেকাতে দেয়া হচ্ছে ভ্যাকসিন, একই সঙ্গে চলছে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। চলতি মৌসুমে গত 4 জুন চট্টগ্রামে প্রথম করোনা শনাক্তের পর প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা। 6 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত শতাধিক। এমন বাস্তবতায় রোগীর চাপ সামাল দিতে সিটি কর্পোরেশন পরিচালনাধীন জেনারেল হাসপাতালে খোলা হয় 20 শয্যার আইসোলেশন সেন্টার। অক্সিজেন যে সরবরাহ করা হচ্ছে, তারপরে এখানে আমরা রোগীগুলোকে কেয়ার নেওয়ার জন্য এখানে আমাদের নার্সিং ফ্যাসিলিটিস, ডক্টরস ফ্যাসিলিটিস, স্টাফ ফ্যাসিলিটিস সব কিছু রয়েছে এবং আরও কিছু লোকবল আমাদের দরকার, সেটা আমরা করে দিচ্ছি। তো সোফার এই আইসোলেশন সেন্টারগুলো আরও বেশি দরকার। আইসোলেশন সেন্টারে রাখা হয়েছে পর্যাপ্ত অক্সিজেন ও ভেন্টিলেটরের সুবিধা, আছে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থাও। আগেও দিয়েছি, আমাদের তেমন কোনো অসুবিধা মনে হয়নি, এখনও দিয়েছি, কোনো অসুবিধা মনে হয়নি। জ্বর কাশি যেহেতু নেই, সেই জন্য এখনও ভালো আছি। এইভাবে যে আপনারা দেবেন আমরা চিন্তাও করিনি আগে, হ্যাঁ, এখন এটা পেয়ে আমরা খুবই ভালো লাগছে। আইসোলেশন সেন্টার অফ করোনা, তারপর র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। NSA ডেঙ্গু আমরা নর্মাল করি, ফ্রি করি। তারপর অ্যান্টিজেন টেস্টগুলো আমরা 50% নিব, সেল কাউন্ট আমরা 50% নিব। করোনা চিকিৎসায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে ডেডিকেটেড হাসপাতাল ঘোষণার পাশাপাশি চট্টগ্রাম মেডিকেলেও চলছে কার্যক্রম। সরকারি 4টি সহ 10টির বেশি RT-PCR ল্যাবে করা হচ্ছে করোনার পরীক্ষা। সিভিল সার্জন বলছেন মজুদ আছে 80,000 ভ্যাকসিন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নৌবাহিনীর বহরে যুক্ত হলো 3টি অত্যাধুনিক ডাইভিং বোট, পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙা। আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজগুলো সমুদ্র নিরাপত্তা এবং উদ্ধার অভিযানে সক্ষমতা বাড়াবে বলে আশা নৌবাহিনী প্রধানের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্ট। লম্বা সাইরেন আর ঘণ্টা বাজিয়ে বাংলাদেশ নৌবাহিনীতে পথ চলা শুরু হলো নতুন 3 ডাইভিং বোট পানকৌড়ি, গাংচিল ও মাছরাঙার। বৃহস্পতিবার সকালে খুলনা নেভাল জেটিতে জাহাজগুলোর কমিশনিং ফরমান তুলে দেন বাহিনী প্রধান অ্যাডমিরাল M নাজমুল হাসান। প্রতিটি ডাইভিং বোট দৈর্ঘ্যে 38.90 মিটার আর প্রস্থে 9 মিটার, ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। বোটগুলোতে রয়েছে আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম, রয়েছে 12.7 মিলিমিটার হেভি মেশিন গান, সার্ভেইলেন্স র্যাডার, GPS, ইকো সাউন্ডার সহ উন্নত ডাইভিং ও সেন্সর পদ্ধতি। জাহাজ 3টির কমিশনিং করে নৌপ্রধান জানান, ডাইভিং বোটগুলো সামুদ্রিক নিরাপত্তা, সম্পদ রক্ষা, জলদস্যু দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই 3টি ডাইভিং বোট সংযোজনের ফলে সোয়ার্ডস কমান্ডের কার্যদক্ষতা আরও বেগবান হবে এবং তারা দেশ ও জনগণের সেবায় নিজেদেরকে আরও অধিকভাবে নিয়োজিত করতে সক্ষম হবেন। খুলনা শিপইয়ার্ডে 2021 সালে নির্মাণ শুরু হয় জাহাজগুলোর। কাজ শেষে গত 5 মে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
প্রযুক্তি নির্ভর এই 3টি ডাইভিং বোট বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হওয়ার মাধ্যমে ত্রিমাত্রিক সক্ষমতা অর্জনের পথে আরও এক ধাপ এগিয়ে গেল নৌবাহিনী, যা সমুদ্র নিরাপত্তা ও উদ্ধার অভিযানে নতুন দিগন্ত উন্মোচন করবে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের বিজয় হয়েছে বলে দাবি করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। 12 দিনের সংঘাতে জয়ের জন্য ইরানি জনগণকে ধন্যবাদ জানান তিনি। এদিকে জাতিসংঘ পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতে আনা প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় 627 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 5000। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। দুপক্ষের যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে বিজয় দাবি করে দেশটির বাসিন্দাদের অভিনন্দন জানান তিনি। এছাড়া আন্তর্জাতিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সম্পর্ক স্থগিতে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাপার্ড জানিয়েছেন ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়েছে। একই সুরে কথা বলেছেন CIA এর পরিচালক জন র্যাটক্লিফ। তিনি বলেন মার্কিন বাহিনীর হামলা ইরানের পরমাণু স্থাপনা কয়েক বছর পিছিয়ে দিয়েছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। অন্যদিকে আরব মিডিয়াগুলোর দাবি ইরানের সঙ্গে যুদ্ধবিরতির পর ইসরায়েলকে ব্যাপক সামরিক সহায়তা দিচ্ছে পশ্চিমা দেশগুলো। ইরাকি গণমাধ্যম নয়া একটি মানচিত্রের ছবি প্রকাশ করেছে, যেখানে ফিলিস্তিনের আকাশসীমায় প্রবেশকারী বেশ কয়েকটি বিমানের গতি দেখানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসির জাদেহ। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীও বেইজিং সফর করছেন বলে জানা গেছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। এই মুহূর্তে সিংহলী স্পোর্টস ক্লাব মাঠে আছেন সহকর্মী তারেক হাসান শিমুল। ম্যাচের সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কিভাবে খেলতে হয় সেটাই মনে হয় বাংলাদেশকে শেখাচ্ছেন শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান নিশানকা এবং দিনেশ চান্দিমাল। দুই ব্যাটসম্যান প্রথম উইকেট পতনের পর লম্বা একটা পার্টনারশিপ করেছেন। গোটা আজকের দিনে বাংলাদেশের সাফল্য বলতে একটাই, উদারার উইকেট মাত্র বাংলাদেশ পেয়েছে সকালের দিকে, তাইজুলের সেই শিকার। তারপরে কিন্তু ডমিনেট করছেন কলম্বোতে শ্রীলঙ্কান দুই ব্যাটসম্যান। নিশানকা সেঞ্চুরি পেয়েছেন এবং দিনেশ চান্দিমাল কিন্তু সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন। বাংলাদেশের বোলিংয়ের কথা একটু বলি। ট্রাই করা হয়েছে বোলিং অপশন যতগুলো রয়েছে, নাজমুল হোসেন শান্তর হাতে 5টি বোলার নিয়ে কিন্তু এই ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। এবাদত দীর্ঘদিন পরে জাতীয় দলে ফিরেছেন এবং নাহিদ রানা, যিনি কিন্তু আগের টেস্টে বাজে পারফর্ম করেছেন, একটা উইকেট পাননি, 2টা ইনিংসে বোলিং করেছেন, খুব বেশি বোলিং করানোর সুযোগ পাননি ক্যাপ্টেন, যে কারণ হচ্ছে তিনি অনেকটাই খরচে ছিলেন। তারপরেও তাকে আসলে দলে রাখা হয়েছে। টিম সিলেকশনটা নিয়ে এখন আসলে প্রশ্ন তোলার মতো একটা অবস্থায় তৈরি হয়েছে এবং তাইজুল কিংবা নাইমের কথা বলি কিংবা মিরাজের কথা বলি, খুব বেশি যে কার্যকর হচ্ছে কিংবা প্রতিপক্ষ ব্যাটসম্যানদেরকে যে খুব বেশি বিপদে ফেলতে পারছে কিংবা চ্যালেঞ্জ জানাতে পারছে তেমনটা আসলে দেখা যাচ্ছে না। পাশাপাশি বলতে হয় ব্যাটিংটার কথা, কারণ এখন তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে বাংলাদেশ প্রায়
150-200 রানের মতো কমই করেছে, কারণ এই উইকেটটা কিন্তু ব্যাটিং একটা উইকেট এবং কি আরও একটা 4 আসলে মেরেছে। অনেকটা আগ্রাসী ঢঙ্গেই খেলছে শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কার ব্যাটিংয়ের কথা যখন বলছিলাম, বাংলাদেশের ব্যাটিংটা তখন আসে, কারণ বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে গলে ব্যাট করেছে তার একেবারে বিপরীত আমরা দেখলাম যে এখানে এসে যেখানে ব্যাটিং উইকেট ছিল, ব্যাটসম্যানদের জন্য সুযোগ ছিল, কিন্তু সেই ঘাটতিটা এখন কিন্তু বোলারদেরকে বেশি চাপে ফেলেছে এবং কি বড় একটা স্কোর থাকলে তা শ্রীলঙ্কানরা রান তাড়া করতে একটু যখন বেশি স্কোরিং শট খেলতে যেত তখন কিন্তু বোলাররা উইকেট পেত, যে কারণে কিন্তু এখন অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ দল। আমার কাছে কলম্বো থেকে এই ছিল সবশেষ খবর। কলম্বো টেস্টের খবর জানাতে সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ড থেকে যুক্ত হয়েছিলেন তারেক হাসান শিমুল। এদিকে টেস্ট স্টেটাস প্রাপ্তির 25 বছর পূর্তিতে আবেগ আপ্লুত সাবেক ক্রিকেটাররা। রজত জয়ন্তী আয়োজনের অংশ হতে পেরে রোমাঞ্চিত তারা। সাদা পোশাকে আন্তর্জাতিক ক্রিকেটে 25 বছরের পথ চলা, 2 যুগেরও বেশি সময়ে কয় ধাপ ওপরে উঠল টেস্ট দল। বেশ ধুমধাম করে রজত জয়ন্তী পালন হচ্ছে, যা প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু মূল যে বিষয়গুলো, অর্থাৎ পারফরমেন্সে উন্নতি কিংবা টেস্ট ক্রিকেট কাঠামোকে শক্তিশালী করা, এগুলো নিয়ে ভাবনা আসলে কতটুকু? টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির রজত জয়ন্তীর আনন্দ আয়োজনের মাঝে একটা পরিসংখ্যান মনে করিয়ে দেয়া যাক। 25 বছরে জেতা হয়নি 25টা ম্যাচও, এলিট ফরম্যাটে পুওর রেজাল্ট কার্ড। 25 বছরে কি এখন আমরা টেস্ট ম্যাচে শিক্ষা নিতে পারি নাই? 3 ভাগেরই আপনি জিতছেন আপনার জিম্বাবুয়ের সাথে, অবভিয়াসলি চিটাগাং এ আফগানিস্তানের সাথে। সবচেয়ে লোয়েস্ট পয়েন্ট যদি বলেন টেস্ট ক্রিকেটে ইন্ডিয়ার সাথে হারলাম, 2 দিনের খেলা এবং একটা সময় ইন্ডিয়ানরা 8-9 রান করে আমাদের টার্গেট দেওয়ার হারিয়ে দিয়েছে। ওই টেস্ট ম্যাচটা আসলে আমি একদম ভুলে যেতে চাই। আমাদের কাছে এটা স্বপ্নের মতো ছিল প্রথম টেস্ট ম্যাচ। তখন এরকম টাকাও ছিল না, এখন টাকা অনেক, কিন্তু ক্রিকেটের মানটা অনেক নিচে নেমেছে। টেস্ট ক্রিকেটে আমরা আরও কনসিস্টেন্ট হওয়া উচিত ছিল, সেই হতাশাটা তো একটু আছি। আমরা কি করে ভবিষ্যৎ খেলোয়াড় বানাবো, কোনো জায়গায় লিগ হয় না, কোনো জায়গায় কোয়ালিফিকেশন, মানে সব ধরনের সব জায়গায় ফ্যাসিলিটিসগুলোর অভাব তৈরি করে রেখে দিয়েছি, মাঠ নাই। বোলিং অ্যাবিলিটি আমি বেড়েছে, তখন সাথে সাথে ব্যাটিংটাও আসলে অত ভালো হয়নি। যাদের হাত ধরে শুরুটা হয়েছিল তাদেরই হতাশার শেষ নেই, তবে এত কিছুর পরও আশা ছাড়ছেন না তারা। এই মুহূর্তে আমাদের প্রয়োজন যে ক্রিকেটটা ছড়িয়ে দেওয়া সারা বাংলাদেশের জন্য একই সুযোগ সুবিধা আমরা মেক শিওর করতে পারি। 1 থেকে 3, 4, 5-এর মধ্যে একটা ভালো টেস্ট প্লেইং কান্ট্রি হতে পারতো। ইন্ডিয়া টিম বা অস্ট্রেলিয়া টিম বা ইংল্যান্ড টিম যেভাবে খেলছে, ঠিক তারই কাছাকাছি সমতুল্য একটা টিম হতে পারতো। এই মেধাটা কিন্তু বাংলাদেশ টিমের ম্যাক্সিমাম খেলোয়াড়দের মধ্যে আছে। দেশে ক্রিকেটটা ডেভেলপ হোক, আমরা চাই না যে কেনিয়ার মতন আমাদের দেশে ক্রিকেটটা হোক। দেশকে টেস্ট স্ট্যাটাস উপহার দেয়া এই সেনানীদের পরামর্শ নিয়ে কার্যকর পদক্ষেপ নেবে বিসিবি। রজত জয়ন্তী উদযাপনের মুহূর্তে এটাই আশা ক্রিকেট প্রেমীদের, নইলে যে এই প্রবাদই সত্য হবে, আগে পাছে লণ্ঠন, কাজের বেলায় ঠনঠন। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। আওয়ামী লীগের অধীনে সব ভোটই ছিল ডামি, মৌলিক সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, আদালতে বললেন সাবেক সিইসি আউয়াল। রাষ্ট্রদ্রোহ মামলায় 3 দিনের রিমান্ড, 30 জনের সম্পৃক্ততা, মতামত না নেয়ায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের বিক্ষোভ। এবং ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের খবরে স্বস্তি প্রকাশ ইউরোপীয় ইউনিয়নের। রাষ্ট্রদূত মিলারের সঙ্গে বিএনপির বৈঠক, ইসির সম্পূর্ণ স্বাধীনতায় জোর সালাউদ্দিনের। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।